ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা সায়েন্স পেডাগজি যে টপিকটা পড়ব সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষণে দৃষ্টি সহায়ক উপকরণ। এর আগে আমরা শিক্ষা সহায়ক উপকরণ পড়েছি, তার কী কী শ্রেণীবিভাগ আছে সেগুলো দেখেছি। আজকের ক্লাসে আমরা যেগুলো ভিজুয়াল এইডস, যেগুলো দর্শনসম্মত যে উপকরণগুলো আছে, উপকরণ প্রচুর রয়েছে। স্পেশালি সায়েন্সের ক্ষেত্রে যেহেতু টিএলএম বেশি ব্যবহার হয়, সেই জন্য প্রত্যেকটা টিএলএম আলাদা আলাদা করবো। আজকে আমরা ভিজুয়াল করব, নেক্সট ক্লাসে আমরা অডিও করব এবং তারপরে হচ্ছে অডিও ভিজুয়াল বলতে পারো, বা সিএআই যেটাকে আমরা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকশন বলে থাকি, সেগুলো আমরা করব। তো ভিজুয়াল এইডসের মধ্যে কী কী দেখব? ব্ল্যাকবোর্ড দেখব, চার্ট দেখব, মডেল দেখব, এগুলো কীভাবে তৈরি করা হয়, এগুলোর ক্লাসিফিকেশন কী কীভাবে এর সুবিধা আমরা পেতে পারি, এগুলো ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, এগুলোই আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে বা ফার্স্ট টাইম ভিজিট করছো, তার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমরা রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই যেটা দেখলাম, যেটা আগে আমরা বললাম যে ফার্স্টেই আমরা দেখব ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড হলো এমন একটা জিনিস যেটা খুবই কমন এবং সবথেকে বেশি ব্যবহার করা হয়, কারণ পাঠ্যপুস্তকের পরেই যে টিএলএমটা সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। পাঠ্যপুস্তকের আগে আমরা দেখে নিয়েছি, তো সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর সায়েন্স পেডাগজির ওপরে অন্যান্য যে টপিকগুলো আগে ক্লাস করানো আছে সেগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো সিরিয়ালি দেখতে পারো। তো ব্ল্যাকবোর্ড কি? ব্ল্যাকবোর্ড হচ্ছে যে ভিজুয়াল যে এইডসগুলো রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে অপরিহার্য। যে কোনো বিমূর্ত বিষয়কে মূর্তভাবে উপস্থাপিত করার জন্য ব্ল্যাকবোর্ডের মতো খুব সহজে এবং সবথেকে সহায়ক উপকরণ হিসেবে কিন্তু এটা গুরুত্ব পেয়েছে। সাধারণত আমরা দেখে থাকি যে শ্রেণীকক্ষে যে ধরো যে একটা বোর্ড টাঙানো থাকে সেটা কি বলা হয়? ব্ল্যাকবোর্ড। সাধারণভাবে এটা কালো রঙের হয় বলে একে ব্ল্যাকবোর্ড বলা হয়, যদিও বর্তমানে কালোর পরিবর্তে এখনও অন্যান্য বিভিন্ন ধরনের বোর্ড ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন টাইপের বোর্ড করা হচ্ছে, এবং সেক্ষেত্রে খুব সহজেই, অর্থাৎ চার্ট, মডেল এগুলো তৈরি করতেও একটা সময় যায়, এগুলো না করে খুব সহজেই হাতে এঁকে কোনো বিষয়ের বস্তু সারসংক্ষেপ সেগুলো বুঝিয়ে, কারণ বিজ্ঞান এমন একটা বিষয় যেখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু বুঝিয়ে দেখাতে হয়, হাতে কলমে করে দেখালে সেগুলো বুঝতে সুবিধা হয়, অ্যাটলিস্ট এঁকে দেখালে তো সুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। এক্ষেত্রে ব্ল্যাকবোর্ডের ব্যবহার কি? শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই আঁকায় পারদর্শী হতে হবে। এক্ষেত্রে কিন্তু বিজ্ঞান শিক্ষক শিক্ষিকার কথা বলা হচ্ছে, অন্য সাবজেক্টের নয়, ঠিক আছে? কারণ সাহিত্যের শিক্ষক শিক্ষিকা নিশ্চয়ই যে একটা কবিতা পড়াচ্ছেন তার নিশ্চয়ই চিত্র আঁকতে বসবেন না, এখানে যেহেতু বিজ্ঞানের কথা বলা হচ্ছে তো সায়েন্সের কথাই বলা হচ্ছে। সাদা ও রঙিন চক ও ডাস্টার থাকবে, অর্থাৎ সাদা চকে ধরো এমনি লেখা হলো এবং কিছু কিছু জায়গা হাইলাইট করার প্রয়োজন হলো, মেন জিনিসগুলো সেগুলো রঙিন চক দিয়ে তিনি দেখে দিলেন। যে জিনিসগুলো এঁকে দিলেন, মার্কিং করলেন, সেগুলোকে বোঝানোর জন্য পয়েন্টিং স্টিক থাকতে হবে, এই জিনিসগুলোর খেয়াল রাখতে হবে। এবার আসছি কি, যে এর শ্রেণী বিভাগ কী কী। বিভিন্ন ধরনের বোর্ড আমরা দেখে থাকি। ফার্স্টেই যেটা দেখে থাকি সাধারণত সিমেন্টের বোর্ড, যেটা ফিক্সড থাকে শ্রেণীকক্ষে, দেখবে সিমেন্ট দিয়ে করা থাকে, সেটা হচ্ছে সিমেন্টের বোর্ড। কাপড়ের বোর্ড, অনেক জায়গায় অনেক সময় কি হয় যে কাপড় দিয়ে থাকে, সেখানে ধরো শ্রেণীকক্ষের বাইরে কোনো জায়গায় রয়েছে, সেখানে কালো কাপড় রইল, পর্দা টাইপের থাকে এবং তার উপরে চক দিয়ে লেখা হয়। বা একটু যদি আধুনিকভাবে বলা যায় যে সাদা কাপড়ের উপর অনেক সময় কী হয়, প্রজেক্টর হিসেবে তৈরি করে সেখানে দেওয়া হয়, এখানে সেটার কথা হচ্ছে, এখানে প্লেন কাপড় বোর্ডের কথা বলা হচ্ছে। বুলেটিন বোর্ড এখানে দেখো স্ক্রিনে দেখতে পাবে যে গ্রিন রঙের, এক মিনিট, এটা হচ্ছে বুলেটিন বোর্ড, এটা হচ্ছে ফ্ল্যানেল বোর্ড। এখানে আমি ডিজিটাল বোর্ডটা মানে লিখিনি, কিন্তু এইটা হচ্ছে ডিজিটাল বোর্ড। এক কথায় বলা যায় যে স্মার্ট টিভি বলা যায়, বা বোর্ড আছে যেখানে কম্পিউটার বা ল্যাপটপের সাথে বা আধুনিক স্মার্টফোনের সাথেও কানেক্ট করে যেখানে সমস্ত জিনিস লেখানো হয়। ডিজিটাল বোর্ড সম্পর্কে বিশেষ করে অনলাইন ক্লাসে কিন্তু এখন এই ডিজিটাল বোর্ডেরই বেশি ব্যবহার করা হচ্ছে। তো বোর্ডের সুবিধা কী বা ব্ল্যাকবোর্ডে ব্যবহারের সুবিধা কী? শ্রেণীকক্ষে শিক্ষা চলাকালীন
শিক্ষক বা শিক্ষিকা বিষয়বস্তু, একটা বিষয়বস্তু পড়াচ্ছেন, তার সবথেকে যে ইম্পর্ট্যান্ট যে পার্টগুলো সেগুলো খুব সংক্ষেপে তিনি লিখে দিতে পারেন। তারই সেই রিলেটেড প্রয়োজনীয় কিছু ছবি, কিছু নকশা, সংজ্ঞা বা অন্যান্য কিছু জিনিস সেগুলো তিনি খুব সহজেই বলে দিতে পারেন। প্রয়োজনীয় যে তথ্য রয়েছে সেগুলো খুব সহজেই তিনি এক কথা ছোট ছোট করে জাস্ট পয়েন্টগুলো তিনি নোট ডাউন করে দিতে পারেন। খুব সহজে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা যায়। অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা তিনি কোনো টপিকে লেকচার দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতায় একটা সময় পরে কিন্তু একটা বোরিংনেস চলে আসে। তাহলে সেক্ষেত্রে যেটা বলছেন সেগুলোই ঝপঝপ করে বোর্ডে তিনি লিখে পয়েন্ট আউট করে দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কি শিক্ষার্থীদের মনোযোগটা সেখানে চলে যায়। কী পয়েন্ট করছেন, অনেক সময় কী হয় শিক্ষার্থীরাও সেই পয়েন্টগুলো তারাও নোট ডাউন করতে শুরু করে, যে তাদের মনোযোগ থাকে। যে বিষয়বস্তুটা পড়ানো হচ্ছে সেই বিষয়বস্তু, ধরো একটা পরীক্ষা পড়ানো হচ্ছে, সেই পরীক্ষাটা কীভাবে কাজ করছে স্টেপ বাই স্টেপ যদি শিক্ষক বা শিক্ষিকা এঁকে দেখান তাহলে মোটামুটি একটা ধারণা হচ্ছে, তাহলে তারা সেই বিষয়বস্তুটা খুব সহজেই অনুধাবন করতে পারছে। শ্রেণীকক্ষে যে একঘেয়েমি, বোরিংনেস সেটা কেটে যায়, একটা ভ্যারাইটি আসে, একটা বৈচিত্র্য আসে। এছাড়াও কি সময় এবং অর্থের সাশ্রয় হয়। সময় সাশ্রয় কেন? একই জিনিস বারবার বলতে হচ্ছে, বোঝাতে পারছে না, সেটা যখন লিখে দেওয়া হচ্ছে, পয়েন্ট আউট করে দেওয়া হচ্ছে, তাহলে কি খানিকটা সময় বাঁচছে। অর্থ কেন? ধরো খাতায় বারবার লেখা হচ্ছে, শিক্ষার্থীদের খাতায় বলা হলো, সেই জিনিসটা বারবার বলছে, শিক্ষার্থীরা ভুল করছে, তাহলে পাতা নষ্ট হচ্ছে। কিন্তু বোর্ডে করলে কী হচ্ছে, সেটা লিখে দেওয়া হলো এবং সেটা দেখে দেখে শিক্ষার্থীরা লিখে দিল, সেটা একটা ওয়েস্টেজ বাঁচলো। তার পাশাপাশি শ্রেণীকক্ষে যদি ব্ল্যাকবোর্ড না থাকে, এমন কোনো জিনিস থাকে যেটা আর মোছা যাবে না, তাহলে কিন্তু মুশকিল। কিন্তু ব্ল্যাকবোর্ডে খুব সহজেই কিন্তু লেখাও যায় এবং সেটা মুছে দিয়ে আবার পুনরায় লেখা যায়। তাহলে এক্ষেত্রে কি অর্থেরও সাশ্রয় হচ্ছে। কিন্তু এক্ষেত্রে ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। কি? বোর্ডে যখন টিচার লিখবেন তার হাতের লেখা যেন খুব স্পষ্ট এবং সংক্ষিপ্ত, যে পুরো টপিকটাই তিনি ধরে ধরে লিখতে থাকতেন তা নয়, মেন জিনিসগুলো যেগুলো ফোকাস করা উচিত সেগুলো যেন লিখতে হয়। লেখার এখানে এক মিনিট, এটা আকার হবে না, এটা হচ্ছে আকার আকৃতি একই প্রকার হতে হবে। অর্থাৎ একটা লেটার ছোট, একটা লেটার বড়, এরকম না। হাতের লেখার যেটা হবে সেটা সুস্পষ্ট হবে, মোটামুটি দেখতে হবে। বোর্ডে যেন চারিদিকে হিজিবিজি না হয়ে থাকে, অর্থাৎ এখানে একটা পার্ট ওখানে একটা পার্ট, এরকম না। নিট অ্যান্ড ক্লিন থাকবে, যেটা থাকবে সেটাই যেন বোঝা যায়। গুরুত্বপূর্ণ অংশগুলোকে হাইলাইট করার জন্য অবশ্যই কিন্তু রঙিন চকের ব্যবহার করা যেতে পারে। নেক্সট হচ্ছে চার্ট কি? এটি বিশেষ করে প্রকৃতি বিজ্ঞানের জন্য খুব কার্যকরী এবং প্রচলিত বিষয়ের প্রতি একটা স্পষ্ট ধারণা দেয়। এক কথায় বলা যায় তথ্য সংবলিত দৃষ্টিকে চার্ট বলে। অর্থাৎ বিভিন্ন তথ্যকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন পিকচার দিয়ে যে পরিবেশন করা, তাকেই বলা হচ্ছে চার্ট। এর ব্যবহার কি? ধরো বিভিন্ন ধরনের প্রাণীর জীবনচক্র, অঙ্গ প্রত্যঙ্গ, পারস্পরিক সম্পর্ক বোঝাতে সাহায্য করে। প্রকৃতি বিজ্ঞানের বিভিন্ন তথ্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য প্রভৃতি বিমূর্ত ধারণাগুলিকে মূর্ত করে সহজেই তোলা যায়। ব্ল্যাকবোর্ডের মতো চার্টেরও বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। যেমন ধরো যদি আমরা অন্য জায়গায় দেখি তাহলে বংশতালিকা, এবার বলবে বিজ্ঞানে কি বংশতালিকা লাগে। যদি প্রাচীন যুগের বিবর্তন থেকে দেখি মানুষের, আমরা এখন কি হোমোসেপিয়েন্সের বংশধর, এর আগে থেকে যেগুলো ছিল সেগুলো দেখাতে একটা তালিকা করা যেতে পারে। সময় তালিকা, কোন সময় কী ছিল সেই হিসেবে হতে পারে। বিভিন্ন ডায়াগ্রাম চার্ট হিসেবে হতে পারে। কোন জায়গায় কিসের অবস্থান, কিভাবে কি কার্যকরী করছে, ধরো পৃথিবীর যে অবস্থান রয়েছে, বায়ুচাপ, বায়ুমণ্ডল রয়েছে, বিজ্ঞানের বিভিন্ন জিনিস তো রয়েছে, তা সেগুলো হিসেবে চার্ট করা যায়। তুলনামূলক চার্ট, ব্যালেন্স চার্ট। আর এখানে যেটা আমি দিয়েছি, যে যেরকম ফিজিক্সের খুব কমন যেটা জিনিস, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তারা আমার থেকে আরও বেটার জানবে, কারণ আমি আগেই বলেছি যে আমি সায়েন্সের স্টুডেন্ট না, সেই জন্য আমি শুধুমাত্র পেডাগজির পোর্শন পড়াই। কিন্তু ফিজিক্সের যারা স্টুডেন্ট তারা বেটার জানবে, কারণ ফিজিক্সের মেন যেটা জিনিস সেটা সবাইকেই কম বেশি পড়তে হয় এবং মনেও রাখতে হয়, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিলে যেটা থাকে সেটাই হচ্ছে চার্ট। আমি জাস্ট একটা চার্টের ধারণা দেওয়ার জন্য এখানে পিরিয়ডিক টেবিলের চার্টটাই দিয়েছি, যাতে মোটামুটি একটা আইডিয়া হয় এবং সবথেকে কমন এবং বাধ্যতামূলক এটা করা, কারণ পিরিয়ডিক টেবিলের চার্ট মনে না রাখলে ফিজিক্স পড়া কিন্তু খুব টাফ হয়ে যাবে। আমি আবারও বলছি, এটা কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা আমার থেকে আরও বেটার জানবে। চার্ট ব্যবহারের সুবিধা কী কী? স্থায়ী উপকরণ হওয়ায় এর ব্যবহার দীর্ঘকাল করা যায়।
অর্থাৎ যত্ন সহকারে যদি চার্টটাকে রাখা যায়, যে একবার ব্যবহার করে সেটাকে ছিঁড়ে ফেলে দেওয়া তা নয়, সেটাকে যদি যত্ন সহকারে রাখা যায় তাহলে কিন্তু একই চার্টকে বারবার ব্যবহার করা যায়। বোর্ডে কী হচ্ছে, লেখা হচ্ছে আবার মুছে দেওয়া হচ্ছে, স্থায়ী নয়, এটা কিন্তু দীর্ঘস্থায়ী। ছোট জিনিসকে বড় এবং বড় জিনিসকে দেখাতে, এক মিনিট, দেখাতে, বড় করে জিনিসকে চেনাতে, চিনতে সাহায্য করে। ধরো রয়েছে, আমরা যদি হিউম্যান বডিজ দেখি, হিউম্যান বডির যে বিভিন্ন অর্গ্যান রয়েছে, অর্গ্যানগুলোকে যদি ফুল বডি দেখাই তাহলে সেটাকে, একটা হিউম্যান বডিকে যদি দেখাতে হয় তাহলে তো তার ছোটোভাবেই তো তাকে দেখাতে হবে, চার্টের মধ্যে দেখাতে হলে অত বড় মানুষকে তো আর আঁকা যাবে না। আবার কি হচ্ছে, পার্টিকুলার কোনো একটা সিস্টেম বা পার্টিকুলার কোনো একটা অর্গ্যানকে দেখাতে হবে, তাহলে ছোটো জিনিস সেটাকে বড় করে দেখানো যায়, তাহলে উভয় দিকেই ব্যবহার করা যায়। শিক্ষার্থীর কৌতূহল, আগ্রহ, যুক্তি, বিচার ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি পায়। চার্ট ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত? আকারে বিশাল, নির্ভুল ও পরিষ্কার পরিচ্ছন্ন হবে, অর্থাৎ এমন একটা সাইজের হবে যেটা সবাই দেখতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে যেন কোনো রকম হাবিজাবি না থাকে। শিরোনাম কী টপিকে হচ্ছে সেই টাইটেলটা যেন পরিষ্কার থাকে এবং তার ভিতরে যে লেখাগুলো আছে সেগুলো মার্কিং করতে হবে যে কোনটা কী, সেটাও যেন খুব স্পষ্ট হরফে লেখা থাকে। ধারাবাহিকভাবে বিষয়বস্তু সাজাতে হবে, অর্থাৎ যদি ধরো আমরা যেটা বলছিলাম যে হিউম্যান বডি দেখি, তাহলে নিশ্চয়ই পা থেকে মাথা পর্যন্ত, বা প্রথমে চোখ দেখালাম, তারপরে হার্ট দেখালাম, তারপরে কিডনি দেখালাম, এরম তো না, তাহলে আমাদের প্রথম থেকেই আসতে হবে, প্রথমে মাথা, তারপর চোখ, তারপরে গলা, তারপরে ফুসফুস, তারপরে পৌষ্টিকতন্ত্র, এরকমভাবে তো পরপর পুরো বডি আসবে, অর্থাৎ দেখতে হবে। পয়েন্টিং স্টিক ব্যবহার করতে হবে অবশ্যই, কারণ যখনই চার্টটা টাঙানো হবে প্রত্যেকটা জিনিস হাত দিয়ে তো দেখানো সব না, তাহলে পয়েন্টিং স্টিক দিয়ে পার্টিকুলার যে পোর্শনটা বোঝানো হচ্ছে বা দেখাতে চাওয়া হচ্ছে সেখানে সেটা পয়েন্টিং স্টিক অ্যাপ্লাই করে সেটা দেখাতে হবে। নেক্সট কি, শ্রেণীকক্ষের প্রত্যেক শিক্ষার্থী যাতে দেখতে পায় তার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ চার্টটা এমন জায়গায় টাঙাতে হবে যেখানে শ্রেণীকক্ষে উপস্থিত সমস্ত শিক্ষার্থী সমানভাবে দেখতে পারে। লাস্ট হচ্ছে মডেল। মডেল হলো ত্রিমাত্রিক ছবি, বা যেটাকে আমরা 3D বলে থাকি। কেন 3D বলছি, একটা জিনিস ভালো করে দেখো, চার্ট বা বোর্ড যেটাই আছে সেটার কিন্তু আমরা শুধুমাত্র সামনের দিকটা দেখছি, কিন্তু যখনই আমরা কোনো মডেল ব্যবহার করছি তখন কিন্তু আমরা তার 3D লুক, অর্থাৎ 3 ডাইমেনশন, তার চারদিকটা আমরা দেখতে পাচ্ছি, তার 360 অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, সেই জন্যই ত্রিমাত্রিক প্রতিচ্ছবি কলা বলতে হয়েছে, বা ত্রিমাত্রিক প্রতিচ্ছবিকে কী বলা হচ্ছে, 3 ডাইমেনশন, চারদিক থেকে যেটা দেখা যাচ্ছে। এর বৈশিষ্ট্য কি, মডেলে যেটা বিশেষত্ব, যেটা আমরা চার্ট বা ব্ল্যাকবোর্ডে দেখাতে পারি না, এক্স্যাক্টলি তার মিনিয়েচার, তার প্রতিচ্ছবি বলা যায়, আর এবং সেটাকে যেন মডেল তৈরিও করতে হবে এরকমভাবে যেন তার পুঙ্খানুপুঙ্খ প্রতিচ্ছবি বা প্রতিরূপ হয়। অবিকল বিকল্প হওয়া একান্ত বাঞ্ছনীয়। আমি যদি হিউম্যান বডি পড়াই, যদি আমাকে বডি পড়ায়, তাহলে আমাকে হিউম্যান বডির অবিকল, এক্স্যাক্টলি না হলেও মোটামুটি দেখে যেন মনে হয় ওটা হিউম্যান বডি, ডাইনোসরের বডি যেন মনে না হয়, সেরকম তো করতে হবে। বিষয়বস্তু তাৎপর্য বজায় রাখবে। আমি পার্টিকুলার যে টপিকটা পড়াবো সেটার ওপরে, হয়তো আমি হিউম্যান বডির মধ্যে পার্টিকুলার ধরো আমি ব্লাড সার্কুলেশন সিস্টেম বা নার্ভাস সিস্টেম পড়াচ্ছি, তাহলে আমাকে সেই দিকে বেশি ফোকাস করতে হবে। পুরো হিউম্যান বডি করলেও আমাকে পার্টিকুলার যারটাকে পড়াবো সেটাকে বেশি করে ইন্ডিকেট করতে হবে। স্বল্প ব্যয় হতে হবে। মডেল এমনভাবে কিছু ব্যয় করতে হবে না যে তাতে খরচ অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি সময় সাপেক্ষ হবে। খুব স্বল্প সময় এবং আশেপাশে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে, যেগুলো আমরা খুব সহজেই পাই, সেগুলো দ্বারাই করতে হবে। মডেলের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। কি কি রয়েছে? একটা হচ্ছে ঘন মডেল, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি সলিড মডেল, অর্থাৎ যেগুলো থেকে ধরো কোনো প্রাণীর মডেল, কোনো তার অর্গ্যান, যেরকম ধরো এরকম বাঁদিকে রয়েছে সেখানে, সেটাকে বলা হচ্ছে, এগুলো হচ্ছে ঘন মডেলের মধ্যে পড়ছে। এক্সরে মডেলের মধ্যে কি পড়ছে, যেগুলো তার কোনো অভ্যন্তরীণ গঠন, যেমন দেখো এখানে যেটা দেওয়া রয়েছে, এই যে রয়েছে এখানে হচ্ছে কি দেওয়া রয়েছে, কিডনি কিভাবে ফাংশন করে, তাহলে এর ভিতরে দেখানোর জন্য এটা দেখানো হয়েছে। আর একটা হচ্ছে কার্যকরী মডেল, কিভাবে কাজ করছে, এখানে যেমন সোলার সিস্টেম কিভাবে কাজ করছে সেটা বোঝানো হয়েছে। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের মডেল কাজ করে। মডেল তৈরি করতে গেলে কি কি এলিমেন্টস বা মেটেরিয়ালস লাগে?
মাটি, কাগজের মণ্ড, প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টিসাইন, কার্ডবোর্ড। এবার এর মধ্যে সবকটা জিনিস কিন্তু খুব কমন, প্লাস্টিসাইনটাই একটু আনকমন। প্লাস্টিসাইন কি হচ্ছে, এটা একটা এমন ধরনের মাটির মতনই এক ধরনের পদার্থ যেটা খুব সহজেই অ্যাভেলেবেল এবং তাকে খুব সহজেই বিভিন্ন শেপ দেওয়া যায়। এর সুবিধা কী কী? শিক্ষার্থীদের সব থেকে বেশি মনোযোগ আকর্ষণ করা যায়। সরি, এটা টাইপিং মিস্টেক আছে, এটা হবে সব থেকে বেশি মনোযোগ। দেখো একটা জিনিস কি হচ্ছে, আমি চার্ট দেখাচ্ছি, আমি বোর্ডে লেখাচ্ছি, তার থেকেও বেশি তার যদি মিনিয়েচার রূপ আমরা দেখাই তাতে আরও বেশি মনোযোগ আকর্ষণ হয়। শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ, ধরো ক্লাসেই টিচার ঢুকলেন, তিনি একটা মিনিয়েচার কোনো কিছুর মডেল নিয়ে ঢুকলেন, শিক্ষার্থী বলতে আজকে এটা নিয়ে এলো কেন, এটা কী হবে, এরকম একটা আগ্রহ তৈরি হয়। শিক্ষার্থীরা সবসময় সক্রিয় ভূমিকা পালন করে, কি আছে, এবং দেখা টিচার হয়তো কোনো একটা মিনিয়েচার মডেল নিয়ে এলেন এবং বলেন এর সাথে রিলেটেড একটা মডেল তোমরা করবে, বা আমি এরমভাবে করেছি, তোমরাও এক্স্যাক্টলি এটা দেখে দেখে এরকম করবে। তাহলে তারা কী হচ্ছে, তারা সক্রিয় ভূমিকা পালন করছে। মডেল এমনভাবে তৈরি হবে যাতে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান এবং যে নতুন জ্ঞান আছে তার মধ্যে একটা ব্রিজ তৈরি করতে পারে, ঠিক আছে, বা ব্রিজ তৈরি হয়। কিন্তু এক্ষেত্রেও কিছু কিছু সতর্কতা পালন করতে হয়। হ্যাঁ, একঘেয়েমি দূর হয়, স্বাধীন পরিবেশ সৃষ্টি হয়, কি তারা দেখতে পারবে, স্বাধীনভাবে দেখতে পারবে, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে, এটা হয়। সতর্কতা কি, যে বিষয়বস্তু পড়ানো হবে তার সঙ্গে অবশ্যই যেন সামঞ্জস্যপূর্ণ হয়। অথচ আমি পড়াবো নার্ভাস সিস্টেম, আমি যদি মডেল নিয়ে আসি ব্লাড সার্কুলেশন সিস্টেম, তাহলে তো হবে না, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মডেলের আকার এমন হবে, এত বড়ও হবে না যে সেটাকে বয়ে আনা যাবে না, আবার এত ছোটও হবে না যে শ্রেণীকক্ষে সবাই দেখতে পাবে না, এমন জায়গায় তাকে রাখতে হবে, এমন আকার আকৃতি হবে যে শ্রেণীকক্ষে উপস্থিত প্রত্যেকটা স্টুডেন্ট। এবার এরম হতে পারে যে প্রত্যেকটা স্টুডেন্টকে একসাথে দেখানো হলো না, ক্লাসরুমে 40 জন স্টুডেন্ট আছে, 5 জন 5 জন করে 8টা গ্রুপ ভাগ করে দিলে এক একজন গ্রুপ এলো, এক একজন গ্রুপকে দেখানো হলো। হালকা অথচ মজবুত হবে, মডেল যেন খুব ভালো না, বড় না হয়, যার জন্য সাধারণত হালকা জিনিস, কার্ডবোর্ড, থার্মোকল, প্লাস্টার অফ প্যারিস যদিও মোটা হয়, মাটি, কাগজের মণ্ড, এগুলো অল্প পরিমাণে ইউজ করতে হয়। ম্যাক্সিমাম থার্মোকল, কার্ডবোর্ড, কাগজ এগুলো দিয়েই করা হয় যাতে হালকা হয়। হালকা বলে এমন না যে সহজেই ভেঙে যাবে, হালকা অথচ মজবুত হতে হবে। শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা উভয়ের যৌথ উদ্যোগ বাঞ্ছনীয়, উভয় মিলেই যেন এটা ব্যবহার, টিচার তো তৈরি করে নিয়ে এলেন, টিচার উদ্যোগের সঙ্গে দেখাচ্ছেন, কিন্তু শিক্ষার্থীরা যদি সেই মনোযোগ সহকারে না দেখে তাহলে কী হবে, তাহলে সেক্ষেত্রে উভয়ের উদ্যোগই কিন্তু বাঞ্ছনীয়। তো আজকে আমরা দেখলাম এখানে কিন্তু অডিওর কোনো ব্যাপার নেই, টিচার যেটুকুনি বলবেন সেটা অডিও, প্রত্যেকটা টিএলএম কিন্তু ভিজুয়াল এইডস। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।